তার ক্ষমতা বলে কাজটা করে, কত ধারার ক্ষমতা বলে এই অধিকারটা পায়। তো প্রথমে যদি আমরা দেখি চ্যাপ্টার নাম্বার হচ্ছে আমাদের 40 নাম্বার চ্যাপ্টার, 503 থেকে 508 পর্যন্ত। এখানে আমাদের কমিশন রিলেটেড কথাবার্তা বলে, দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা, তাহলে উভয় মামলায় কমিশন ইস্যু করা যায়। তাহলে আগে প্রথমে নিজে বুঝবেন কমিশন জিনিসটা কি। তো আপনার যদি ধারণা থাকে, যদি আপনি দেওয়ানি কার্যবিধিতে 75-এ আপনি পাবেন 4টা কারণে কমিশন ইস্যু করা যায়। মূলত আপনি যদি জায়গা জমি দলিলপাতি যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, যেমন ধরেন যে আপনি অসুস্থ, জেলে বন্দি আছেন, তো আপনার বাসায় সাব রেজিস্ট্রার এসে আপনার স্বীকারোক্তি নিয়ে দলিলটা সম্পাদন করে, তার মানে সাব রেজিস্ট্রার একজন কমিশন হিসাবে কাজ করে। একই রকম ভাবে ধরেন যে জায়গা জমির মধ্যে বিরোধ, কোন সম্পত্তির দাম বেশি, তো এই কারণে আদালত একজন ব্যক্তিকে দায়িত্ব দেয় বাস্তবে দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের কমিশনের ধারণা। এখন এই ফৌজদারি মামলায়ও কমিশন ইস্যু করা যায়। তাহলে আদালত ফৌজদারি মামলার ক্ষেত্রে কমিশন ইস্যুর যে ক্ষমতাটা পাচ্ছে সেটা হচ্ছে 503 নাম্বার সেকশনের ক্ষমতা বলে ফৌজদারি মামলার ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়। তাহলে সেকশন নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকশন নাম্বার 503, কমিশন ইস্যু করার ক্ষমতা। এখন এই ফৌজদারি মামলায় শুধু একটা কারণে কমিশন ইস্যু করা হয়, আর ওই কারণটা হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য। তাহলে কোনো একটা উইটনেস যদি অসুস্থ থাকে, যদি সে অনেক দূরে থাকে, যদি তার আদালতে আসা তার পক্ষে সম্ভব না হয়, তাহলে তার সাক্ষ্যটা জবানবন্দি গ্রহণ করার জন্য কমিশন ইস্যু করা যায়। তো কোন কোন কার্য দ্বারায় করা যায়? এখন ইনকোয়ারি পর্যায়ে কমিশন ইস্যু করা যায়, ট্রায়াল পর্যায়ে করা যায়, অথবা এনি আদার যে কোনো প্রসিডিং, এই 3 ক্ষেত্রে কি করা যায়? কমিশন ইস্যু করা যায়। কারা করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা দায়রা আদালত, অথবা হাইকোর্ট ডিভিশন। এরা 503-এর ক্ষমতা বলে কমিশন ইস্যু করতে পারে। তাইলে কমিশন ইস্যু করার পেছনে মূল কাহিনীটা হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য। নর্মালি প্রতিটা ফৌজদারি মামলায় যারা সাক্ষী থাকবেন তারা আদালতে এসে বিচারকের সামনে ঘটনাটা তুলে ধরবেন, যাতে চেইনটা ঠিক থাকে, কোনো প্রকার গ্যাপ না থাকে, যাতে কোনো প্রকার ডাউট সৃষ্টি না হয়। কিন্তু যখন আমরা কোনো সাক্ষীকে পাবো না, 503-এর অধীনে আমরা তাকে, যদি দূরে থাকে, যদি তাকে আনতে অতিরিক্ত টাকা পয়সা খরচ হয়, যদি নানা প্রকার অসুবিধা হয়, তাহলে আমরা কমিশনের মাধ্যমে তার সাক্ষ্যটা নিয়ে ওই কমিশনের রিপোর্টটা সাবমিট করলে আমরা ধরে নিব যে আইনগতভাবে উনি আদালতে এসে জবানবন্দিটা দিয়েছেন, সাক্ষ্যটা দিয়েছেন। তাহলে সেকশন নাম্বারটা আপনি লাল কালিতে রেখে এটা একদম মুখস্থ করে নেন যে 503 ধারায় ক্ষমতা বলে আমরা কি করাইতে পারি? কমিশন ইস্যু করাইতে পারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য। এরপর এখন কমিশন রিলেটেড আপনি কিছু নিয়ম আছে, যেমন ধরেন যে একজন সাক্ষীকে যে সাক্ষ্য দিবে সেখানে আমরা কি জানি, বিবাদী তাকে জেরা করতে পারে, ক্রস এক্সামিনেশন করা যায়। এখন কমিশন পাঠাইলে ওই জায়গায় তো আর বাদী বিবাদী দুইজনই যাবে না, অভিযোগকারী ফরিয়াদি দুইজনই তো যাবে না, তো তাইলে তার ক্রসটা কিভাবে হবে? তো বলতেছে যাকে কমিশন ইস্যু করানো হবে, 505 বলতেছে যে আপনি চাইলে কি করতে পারেন, ওই কমিশনারকে আপনি লিখিত আকারে প্রশ্নমালা তৈরি করে দিতে পারেন, যাকে আমরা ইংরেজিতে বলতেছি যে ইন্টারোগেটরি, যেটা আমরা, যদি আপনি দেওয়ানি কার্যবিধি পড়েন 30 ধারায় দেওয়া আছে যে ইন্টারোগেটরি আকারে, মানে প্রশ্নমালা আকারে আপনি সাবমিট করবেন যে আপনি তার কাছে গেলে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, আর বিবাদী বলে যে আপনি তার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে তার উত্তর সহ রিপোর্ট সাবমিট করবেন। তাহলে যদি কমিশন ইস্যু করা হয়, ওই কমিশনকে বাদী বিবাদী দুইজনই প্রশ্নমালা সাবমিট করতে পারে, আর কমিশন তখন ওই অনুযায়ী যেই তারা প্রশ্ন করছে, কোনটার উত্তর দিছে, কোনটার দেয় নাই, বা উত্তর দিলে কি উত্তর দিচ্ছে সেটা সেখানে লিখে ওই রিপোর্টটা আদালতে সাবমিট করবে। 505টা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট আমাদের বোঝার জন্য। এখন হচ্ছে 506টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে বোঝার জন্য যে এখন আমরা বাকি অন্যান্য ম্যাজিস্ট্রেটরা যদি কমিশন ইস্যু করতে চায় তাহলে তাদের ক্ষমতাটা কি। ধরেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা যদি কমিশন ইস্যু করতে চায় তাহলে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আগে অনুমোদন নিবে যে এই কাজের জন্য, এই মামলা, এই বিচারে কমিশন ইস্যু করা প্রয়োজন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে কমিশনটা ইস্যু হবে। তাহলে এখানে যে আরেকটা এমসিকিউ হইতে পারে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কমিশন ইস্যু করতে পারে কিনা। তাহলে আমরা সিআরপিসি যতগুলা পড়ে আসছি সব জায়গায় কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পারতো। কোথায় দেখেন, সেই যে আমরা জবানবন্দি বলেন,
রিমান্ড বলেন, মামলা আমলে নেওয়া বলেন, সব জায়গায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর্ডিনারি ক্ষমতায় সবকিছু কগনিজেন্সে নিতে পারত। এই শুধু এক জায়গায় গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই, তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নিয়ে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কমিশনটা ইস্যু করাইতে হবে। এইটা হচ্ছে এই আলোচনার মূল বিষয়। এখন ওই কমিশন সেখানে যাওয়ার পর উনি যে সাক্ষ্যপাতিগুলা গ্রহণ করবেন, গ্রহণ করার পরে শপথের মাধ্যমে যে যাবতীয় কিছু গঠন করা হয়। এখন ওই শপথের যে জিনিসটা আসবে সেটাকে আমরা বলবো যে ডিপোজিশন। তাহলে এই ডিপোজিশনটা আমাদের একটু মনে রাখতে হবে। জাস্ট 1 সেকেন্ড, আমি একটু চার্জে লাগাইতে হবে হেডফোন। তাহলে আমরা দেখতেছিলাম যে কমিশন রিলেটেড একটা সেকশনে আমাদের জন্য প্রথমে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কত ধারার অধীনে কমিশনটা ইস্যু করা হয়। তাহলে একটা কমিশন ইস্যু হচ্ছে 503 ধারার ক্ষমতা বলে, বাই ডিফল্ট অর্ডিনারি ক্ষমতায় হচ্ছে। আর 506 ধারায় কমিশন ইস্যু হয় যে যারা ম্যাজিস্ট্রেট আছেন এরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কমিশন ইস্যু করেন। তাহলে দুইটা ধারায় আমাদের কমিশন ইস্যু হয়, একটা হচ্ছে 503-এ আর একটা হচ্ছে 506। এখন এই কমিশন যখন কোনো ব্যক্তির কাছে যাবে সেও কিন্তু ওই শপথের মাধ্যমে তার যাবতীয় সাক্ষ্য গ্রহণ করবে। ওই শপথের মাধ্যমে যে কথাবার্তাগুলো রেকর্ড করলো আইনের ভাষায় তাকে আমরা বলি যে ডিপোজিশন। তো এই শব্দটা আপনি ইংরেজি মনে রাখবেন, কারণ এই শব্দটা আপনাকে কোট আনকোট দিতে পারে। তাহলে ডিপোজিশন মানে হচ্ছে শপথের মাধ্যমে যেই সাক্ষ্যটা গ্রহণ করা হয়েছে তাকে আমরা আইনের ভাষায় বলতেছি যে ডিপোজিশন, 507 নাম্বার সেকশন। ওই ডিপোজিশনটা আসে আদালতে জমা করবে, আর এইটা হবে সবসময় লিখিত। তাহলে জবানবন্দিটা সবসময় লিখিত হবে, আদালতে আসে জমা করবেন, এটা উভয় পক্ষকে তার একটা ফটোকপি করে দিয়ে দেওয়া হবে, সার্টিফাইড কপি, যে এই হচ্ছে ডিপোজিশনের কন্টেন্ট। আর এইটার আইনগত ভিত্তিটা কি, মাঝে মধ্যে এটা আপনার এমসিকিউ থাকতে পারে যে ডিপোজিশনের আইনগত ভিত্তিটা কি, মানে এটা কি সাক্ষ্য হিসাবে ব্যবহার হবে, এটা কি আদালতের রেকর্ডের অংশ হিসাবে পরিগণিত হবে, এটা কি অন্য মামলায় ব্যবহার করা যাবে না কোনোটাই না। তাহলে এইটা একটা সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে, এটা আদালতের একটা জুডিশিয়াল রেকর্ড হিসাবে অন্তর্ভুক্ত হবে। তাহলে যে কোনো কমিশনের রেকর্ড আদালতের জুডিশিয়াল রেকর্ডের অন্তর্ভুক্ত হবে। আর সাক্ষ্য আইনে 33 ধারা, সাক্ষ্য আইনে 33 ধারা কি আছে, ব্যক্তি যদি বর্তমানে মারা যায়, না পাওয়া যায়, হারিয়ে যায়, আনা সম্ভব না হয়, উনি যদি পূর্ববর্তী কোনো জুডিশিয়াল কার্যক্রমে কোনো কথা বলেন সেগুলো প্রাসঙ্গিক হয়। তো এই জন্য বলতেছে যে সাক্ষ্য আইনে 33 ধারায় এটা প্রাসঙ্গিক হবে, অর্থাৎ এই ডিপোজিশনটা অন্য যেই কোনো জুডিশিয়াল কার্যক্রমেও আমরা ব্যবহার করতে পারবো। তাহলে 507 একটু লাল কালিতে রাখেন, এইটা আমাদের গুরুত্বপূর্ণ যে ডিপোজিশনটা সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে, জুডিশিয়াল রেকর্ড হবে, অন্য মামলায়ও ব্যবহার করা যাবে। এরপরে মোটামুটি শেষ, আর কিছুই নাই। তারপরে 508টা একটু জাস্ট পদ্ধতিটা জানার জন্য মনে রাখতে পারেন যে যখন 503-এ কমিশন ইস্যু হইলো অথবা 506-এ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কমিশন ইস্যু করাইলো, এখন মামলার কি হবে, মামলা কি কন্টিনিউ করবে? তো বলতেছে যে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ওই রিপোর্ট আসার দরকার তাহলে মামলাটাকে পোস্টপোন করবে, মুলতবি করবে, অ্যাডজন করবে, যে যতদিন রিপোর্ট না আসতেছে মামলা এখানে স্থগিত। তাহলে এই আপনি যখন একটু মোটামুটি একটা কনসেপ্ট আকারে পড়বেন আপনার কাছে ইজি মনে হবে, আর 3টা সেকশন মনে রাখলে আমাদের যথেষ্ট। তাহলে কমিশন ইস্যু করা হয় কিসের জন্য? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য। কারা পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল, দায়রা এবং হাইকোর্ট ডিভিশন, এরা পারেন।
আর অন্যরা পারেন অনুমতি নিয়ে। এভাবে মনে রাখতে পারেন, সবাই পারেন, কিন্তু কেউ আছে সরাসরি পারবেন, কেউ আছে অনুমতি নিয়ে কমিশন ইস্যু করতে হবে। আর ওই কমিশন যে রিপোর্টটা দিবে সেইটাকে আমরা বলতেছি যে ডিপোজিশন। আর এইটা একটা জুডিশিয়াল রেকর্ড, এটা একটা সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে, এটা অন্য মামলায়ও ব্যবহার করা যাবে। এরপরেরটা আসেন সাক্ষ্য আইনের মতো সাক্ষ্যের বিশেষ নিয়ম, স্পেশাল রুলস ফর এভিডেন্স। আমরা সাক্ষ্য আইনে বিভিন্ন নিয়ম পড়ছি, কিভাবে সাক্ষ্য দিতে হয় না দিতে হয়। তো এইখানে জাস্ট এক লাইন হেডিং আকারে মনে রাখবেন, বাস্তবতার সাথে মিলে যাবে। প্রতিদিন এই যে পুলিশ বিভিন্ন হত্যা মামলা গুলা নানা প্রকার ইনভেস্টিগেশন করে, তার ক্ষেত্রে একদম মিলে যাবে। নাম্বার 1 বলতেছে যে ডিপোজিশন অফ মেডিকেল উইটনেস। কোনো প্রকার চিকিৎসক রিলেটেড, চিকিৎসা রিলেটেড যে কোনো প্রকারের যে প্রতিবেদন আছে, নর্মালি চিকিৎসকদেরকেও আদালতে এসে কি করতে হয়, জবানবন্দিটা দিতে হয়, যে আঘাতটা যে পাইছে কিভাবে পাইছে, ব্যক্তি যে মারা গেছে আসলে কি এই রোগে মারা গেছে নাকি। মাঝে মধ্যে বিভিন্ন আপনি টিভি সিরিয়ালে দেখবেন যে চিকিৎসককেও আদালতে এসে কি করতে হয়, মতামতটা দিতে হয়। তবে এইখানে কন্ডিশনটা যেটা হচ্ছে, ডিপোজিশন অফ মেডিকেল উইটনেস, মানে ডাক্তারকে আদালতে আসতে হবে না যদি দুইটা কন্ডিশন ফুলফিল হয়। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ওই ডিপোজিশন যদি ম্যাজিস্ট্রেটের সামনে পূর্বে নেওয়া হয় আর আসামির উপস্থিতিতে। তাইলে ম্যাজিস্ট্রেট এবং আসামির উপস্থিতিতে যদি কোনো প্রকার মেডিকেল উইটনেসের সাক্ষ্য গ্রহণ করা হয় অথবা কমিশন ইস্যুর মাধ্যমে আমরা নিতে পারি যে নিয়ম কানুন অনুযায়ী, তাহলে ওই ডাক্তার সাহেবকে সরাসরি আদালতে আর আসার দরকার নেই। তার এই কথাবার্তাগুলা, তার নথিটাই সরাসরি এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাবে। এর মেইন কারণটা কি, আমাদের ফৌজদারি মামলার কনসেপ্ট হচ্ছে যে পুলিশ অফিসার ওই এফআইআর দায়ের করছে তাকেও আদালতে এসে বলতে হয় যে এতটা দিন এতটা সময় আমার কাছে সংবাদ আসছে, আমি এটা এফআইআর করছি, আমি গেছি, আমি আসছি, তাকে বাস্তবে সশরীরে আসে বলতে হয়। এরপরে যদি ওই ডাক্তার সাহেব পোস্টমর্টম করেন তাকেও সরাসরি আসে বলতে হয়। তো যাতে এগুলো মামলা দীর্ঘস্থায়ী না হয় এই জন্য স্পেশাল রুলস দিয়ে বলতেছে, যদি এইরকম কোনো সাক্ষ্য প্রমাণের দরকার পড়ে আমরা প্রতিদিন ডাক্তারদেরকে ডাকবো না, তবে কন্ডিশন হচ্ছে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, আসামির উপস্থিতিতে অথবা কমিশনের মাধ্যমে আমরা ডাক্তারের এই যে রিপোর্টটা নিতে পারি, তাহলে সরাসরি ওই রিপোর্টই আদালতে গ্রহণযোগ্য হবে, ওই ডাক্তার সাহেবকে আসার কোনো দরকার নাই। এরপরে 509 এটা পরবর্তীতে আমাদের স্পেশালি যে ময়না তদন্ত, যেটাকে আমরা বলি যে একজন ব্যক্তি মারা গেলে কেন মারা গেল এই অনুসন্ধান করার জন্য যেই পোস্টমর্টম করা হয়, যাকে আমরা বলতেছি যে ময়না তদন্ত রিপোর্ট, যেই ডাক্তার সাহেব এই ময়না তদন্ত রিপোর্টটা করেন এইটার জন্য ওই ডাক্তারকে আসার দরকার নাই, তার ওই রিপোর্টটাই যথেষ্ট। তবে স্পেশাল কারণে যদি আসামি পক্ষ আবেদন করে বা কোনো পক্ষ আবেদন করে, আদালত চাইলে ডাক্তারকে ডাকতে পারে, তবে প্রতিটা মামলায় বাধ্যতামূলক না। তাহলে আমরা পোস্টমর্টমের ক্ষেত্রে 509 হচ্ছে ওই পোস্টমর্টম রিপোর্টটাই সরাসরি ব্যবহার হবে, ডাক্তারকে আসার দরকার নাই। আর একান্তই প্রয়োজন হইলে আদালত ডাক্তারকে বলতে পারে। এরপরে 510 যে কোনো এক্সপার্ট অপিনিয়ন। তো এটা আপনি মনে রাখবেন কিভাবে, ওই যে সাক্ষ্য আইনের 45টা আপনি সাথে নিয়ে আসেন, সাক্ষ্য আইনের 45-এ কি আছে, এক্সপার্ট অপিনিয়ন। বর্তমানে সম্ভবত 13টার মতো বিভিন্ন মতামতকে আমরা এক্সপার্ট অপিনিয়ন বলতেছি। তো এই এক্সপার্ট বা বিশেষজ্ঞের মতামত সরাসরি ব্যবহার করা হবে, ওই ব্যক্তিকে আসার কোনো দরকার নাই। 510-এর সেটা হচ্ছে যে ফর্মাল ক্যারেক্টার। এখন এইটার আপনি ইংরেজিটাই মনে রাখবেন, এর আসলে বাংলা সঠিক বাংলা হয় না। তারপরে আমরা বলতে পারি যে কোনো একটা চরিত্র, যেমন ধরেন যে কোনো নাটক সিনেমায় দেখবেন যে একজন ব্যক্তি একটা ক্ষুদ্র সময়ের জন্য 1 মিনিটের জন্য একটা চরিত্রে থাকে, একজন হয়তো সেখানে দেখবেন যে মূল যে নায়ক নায়িকা আছে তার সাথে এখন একজনকে দিছে জাস্ট একটা বিশেষ দৃশ্যের জন্য, তার মানে পুরা মামলাতে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নাই, জাস্ট একটা বিশেষ ঘটনার জন্য তার উপস্থিতি। তো এইরকম যে ফর্মাল ক্যারেক্টার আছে এইরকম ব্যক্তিদের তারা আদালতে আসার কোনো দরকার নাই, এরা যদি তার বক্তব্যটা সে যেটা দেখেছে, যেমন আমরা বলতে পারি যে একটা ধরলাম যে আমরা হত্যা মামলার ক্ষেত্রে আমরা যখন পুলিশ তদন্ত করতে গেল তখন ওই তদন্ত জায়গায় এক জায়গায় পাইলো যে এই যে ভিকটিম ছিল বা যে আসামি হইছে এ এতটার সময় ওই জায়গায় ওই ব্যক্তির সাথে মিটিং করছে। এখন এইটা এমন একজন ব্যক্তি দেখছে যে সে ওইখানে বসবাসও করে না, এদের সাথে কোনো সম্পর্কও নাই, সে হয়তো বাইরে থেকে কোনো কাজের জন্য আসছে, সে তাদেরকে দেখছে। এখন ওই ব্যক্তি এই মামলায় আসার দরকার নাই, উনি যদি এফিডেভিটের মাধ্যমে হলফনামার মাধ্যমে
যদি একটা কি করেন তার সাক্ষ্যটা দিয়ে দেন তাতেই যথেষ্ট। তো এই জন্য বলতেছে যে ফর্মাল ক্যারেক্টারদেরকে সরাসরি আদালতে আসার দরকার নাই। আর সর্বশেষ 511, 511 যখন পড়বেন আপনি অবশ্যই পেনাল কোডের 75টা মনে করবেন যে ইনহ্যান্স পানিশমেন্ট কেন দেওয়া হয়। পাশাপাশি আমরা দায়রা জজের বিচারের ক্ষেত্রে সর্বশেষ 265 এল এর দিকে আমরা দেখছি, সেখানে কি ছিল আমাদের পূর্ববর্তী দণ্ড বিষয় কথাবার্তা। তো এখন বলতেছে যে একজন ব্যক্তি পূর্বে দণ্ডিত হয়েছে বা খালাস পাইছে, এইটা আমরা বর্তমান মামলায় যদি প্রাসঙ্গিক হয় কিভাবে প্রমাণ করব। তাহলে পূর্ববর্তী ব্যক্তি একবার দণ্ডিত হয়েছে অথবা খালাস পাইছে, আমরা কি জানি 403-এও পড়ছি ডবল জিওপার্ডি প্রযোজ্য হবে। তাইলে আমরা কিভাবে প্রমাণ করব যে আমার আসামির একবার বিচার করা হয়েছে। তো বলতেছে যে আপনি কি করেন, তাইলে ওই আদালতের সত্যায়িত কপি নিয়ে আসেন। আদালত যে তাকে সেন্টেন্সটা দিছে বা তাকে খালাস দিছে, খালাসের কপিটা নিয়ে আসেন একটা। আর যদি তার শাস্তি হয় তাহলে যেই আমরা নিয়ম কানুনে কি পড়েছি, যেই জেল কোনো প্রকার আসামির কি করবে, দণ্ড কার্যকর করবে, কার্যকর করার পরে সে কি করে একটা রিপোর্ট পাঠায়। তো ওই রিপোর্টটা আপনি নিয়ে আসেন যে এই আসামি 1 বছর জেল খাটছে, দুইটার একটা। এবং আরেকটা কন্ডিশনটা হচ্ছে যে আপনাকে এটাও প্রমাণ করতে হবে যে আর ওই আসামি আর এই আসামি সেম ব্যক্তি, তার মানে আইডেন্টিফিকেশনটা যাতে ঠিক থাকে। তাহলে আমরা পূর্ববর্তী একজন ব্যক্তি খালাস পাইছে বা দণ্ডিত হয়েছে, এটা বর্তমান মামলা এভিডেন্স আমরা কিভাবে দিব। যদি খালাস পাইছে এইটা বলতে চাই তাইলে আমরা জুডিশিয়াল রেকর্ডটা নিয়ে আসবো, মানে জাজমেন্টটা নিয়ে আসবো। আর যদি আমরা দেখি যে সে দণ্ডিত হয়ে জেল খাটছে, তাইলে ওই যে জেইলার যেই রিপোর্টটা দিয়েছিল যে তার দণ্ড কার্যকর করা হয়েছে তার কপি আমরা সাবমিট করব। আর এইটা আমরা করব যে ওই ব্যক্তি আর এই ব্যক্তি সেম পার্সন। তাহলে এই কয়টা যে নিয়ম আমাদের জন্য মোটামুটি আমরা বলি যে এগুলা আপনার প্রতিটাই পৃথক পৃথক, একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নাই। তো এরপরে আসি আমাদের আর 2টা সেকশন ছিল, সম্ভবত দেখি পরের পাতায় চলে যাওয়ার কথা, জাস্ট থাকার তো কথা ছিল। যাই হোক 512 ছিল আমাদের, আরেকটা সেকশন আছে। 512-র মধ্যে 2টা আমাদের সাবসেকশন আছে, 2টাই গুরুত্বপূর্ণ। এখন এইখানে 512-র প্রথম অংশ বলতেছে যদি আসামি যদি পলাতক হয়, এরকম ক্ষেত্রে আমরা সাক্ষ্যটা কিভাবে গ্রহণ করব। যেমন আমরা ট্রায়াল ইন অ্যাবস্টেনশিয়া পড়ছি যে আসামির অনুপস্থিতিতে কি কি করা যায়, বিচার করা যায়। এখন ওই রকম বিচারের ক্ষেত্রে কোনো সাক্ষীর সাক্ষ্যটা কিভাবে আমরা নিতে পারবো। অথবা দেখা যায় যে আসামি পলাতক আছে, একজন সাক্ষী আছে, ওর বয়স হয়ে গেছে 75 বছর, যে কোনো সময় মারা যাইতে পারে, এখনো তার ট্রায়ালই শুরু হয় নাই। তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে এই বৃদ্ধ মানুষটা তো যে কোনো সময় মারা যাইতে পারে, তার সাক্ষ্যটা আমরা কি করতে পারি। তো এইরকম ক্ষেত্রেও কি করা যাবে, তার সাক্ষ্যটা নিয়ে রাখতে পারবো। 512 ওই ক্ষমতা দিছে যে সাক্ষ্যটা আমরা নিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আর 512-2-এর সাবসেকশন 2-তে আমাদেরকে যে কথাটা বলে সেটা হচ্ছে যে একটা হত্যা মামলা ঘটছে বা এমন একটা অপরাধ ঘটছে যেখানে আসামি অজ্ঞাত, মানে অপরাধটা কে করছে এখনো আমরা খুঁজে পাই নাই। এখন ওই মামলায় সাক্ষী আছে, তার সাক্ষ্যটা আমরা কি করব। তো এরকম ক্ষেত্রে বলতেছে যে যদি ওই শাস্তিটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাযুক্ত হয়, তাহলে অজ্ঞাত আসামির ক্ষেত্রে যে সমস্ত সাক্ষী আছে, হাইকোর্ট ডিভিশনের অনুমতি নিয়ে হাইকোর্ট ডিভিশন চাইলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বলতে পারে যে আপনি যারা সাক্ষী আছে এদের সাক্ষ্য রেকর্ড করে রাখেন, যদি কোনোদিন আমরা জানতে পারি অপরাধটা কে করছে, তাইলে আজকের এই সাক্ষীদের সাক্ষ্যটা আমরা সেই দিন ব্যবহার করব। তাহলে 512টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 512টা আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এরপরে চলে আসি আমরা, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস বন্ড। তো বন্ড বা মুচলেখা আমরা অলরেডি পড়ছি। বন্ড জিনিসটাকে আমরা বুঝি যে আমরা একটা স্বীকারোক্তি দেই যে আমি সত্য মোতাবেক কাজ করব, না করলে এত টাকা আপনাকে জরিমানা দিব। সেটা পুলিশের কাছে দেই, আদালতের কাছে দেই, বেল বন্ড যখন সাবমিট করি ওইটাই বলি। অথবা আপনার জিম্মাদার, যে একজন বা দুইজন ব্যক্তি কি হয় আপনার গার্ডিয়ান হয়। যেমন ধরেন যে কোথাও যদি আপনি ঝগড়া বিবাদ করেন, আপনার অভিভাবক যারা আছে তারা গিয়ে আপোষ করে নিয়ে আসে, তো সেম ওই কথাটা যে সিউরিটি বা জিম্মাদার। আরেকটা হচ্ছে যে সম্পত্তি কিভাবে বাজেয়াপ্ত হয়। 3টা জিনিস এটার মধ্যে আছে। তো এখান থেকে আমরা কিছু সেকশন বাদ দিয়েছি, সরাসরি আমরা 514 নাম্বারটা পড়বো। এটাতে বলতেছে যে বন্ডটা কখন বাজেয়াপ্ত হয়। ধরেন যে আপনি আদালতে জামিন নেওয়ার সময় বন্ড দিচ্ছেন যে আদালত যখনই সমন করবে আপনি আসবেন, এখন আপনি আসেন নাই আদালতে,
তো আদালত আপনার ওই বন্ডটা ফরফিট করতে পারে, মানে বাজেয়াপ্ত করতে পারে। এখন বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটা কি হবে? বলতেছে যে আদালত যদি দেখে যে আপনি বন্ডের সত্যটা ভঙ্গ করছেন, তাইলে উনি কারণটা লিপিবদ্ধ করবেন যে কেন উনি মনে করেন বন্ডের সত্য ভঙ্গ হয়েছে, এবং আপনি এই যে জরিমানার টাকাটা আপনাকে পরিশোধ করার জন্য আদেশ দিবে, অথবা আপনাকে নোটিশ করবে যে আপনি যে বন্ডের সত্য ভঙ্গ করছেন, কেন আপনার বন্ডটা আমি ফরফিট করব না। দুইটার একটা, এটা আদালতের উপর নির্ভর করে। তাহলে যখন আপনি কোথাও কোনো বন্ড সিগনেচার করে আসবেন, বন্ডের সত্য ভঙ্গ করবেন, তাহলে আদালতের ক্ষমতা হচ্ছে সরাসরি আপনার জরিমানা যত টাকা লেখা আছে ওটা আদায় করার ব্যবস্থা করবে, অথবা আপনার একটা ফর্মাল নোটিশ দিবে যে আপনি বন্ডের সত্য ভঙ্গ করছেন, কেন আপনি আপনার বন্ডটা আমি ফরফিট করব না, আপনার কিছু বলার থাকলে বলেন। এরপরেও যদি আপনার আদেশ দিল যে আপনি টাকা পরিশোধ করেন, আর যদি না দেয়, তো প্রথম কন্ডিশন হচ্ছে সরাসরি আপনার যদি কোনো মুভেবল প্রপার্টি থাকে, আপনার কোনো মোটরসাইকেল থাকে, গাড়ি থাকে, যেগুলোকে আমরা মুভেবল প্রপার্টি বলি, এগুলো সরাসরি অ্যাটাচ করে বিক্রি করে আদায় করে নেবে। আর আসামি যদি মারা যায়, তাহলে তার যেই সম্পত্তি থাকবে, তার নামে যদি কিছু থাকে, তাহলে সেইটাও বিক্রি করে আদায় করা যাবে। এটা হচ্ছে বন্ডের ক্ষেত্রে কাজ। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এখন কোনো কারণবশত দেখা গেল আদায় করা যাচ্ছে না, হয়তো আপনার সম্পত্তি নাই বা নানা প্রকার কারণবশত যদি ওই টাকাটা আদায় করা না যায়, তাহলে ম্যাক্সিমাম ব্যক্তিকে 6 মাস কারাগারে রাখা যাবে। তো এইটা একটা এমসিকিউ মাঝে মধ্যে আপনাকে জিজ্ঞেস করে যে বন্ডের টাকা যদি আদায় করা না যায়, আদালত সর্বোচ্চ কতদিন জেলে রাখতে পারে। একই রকম 6 মাসটা আমরা ওই যে দেওয়ানি কার্যবিধি যখন পড়বো সেখানেও পাবো, তাহলে ম্যাক্সিমাম 6 মাস। এরপরে যেটা হচ্ছে যে জিম্মাদার যদি আগে মারা যায়, নর্মালি এখানে একটা জিনিস বুঝার আছে, এটা বুঝে নেবেন, নাইলে কিন্তু এটা ঝাপসা থাকবে আপনার সারা জীবন। ধরেন যে একজন আসামি, সে যখন আদালত তাকে জামিন দিল, বা আপনি কোথাও একটা বন্ড সিগনেচার করলেন উইথ জিম্মাদার, মানে আপনি একটা লিখিত দিয়ে আসলেন যে আপনি সত্য মোতাবেক কাজ করবেন, আর সাথে একজন জিম্মাদার বলল যে সে যদি না আসে আমি নিয়ে আসবো, সে যদি টাকা না দেয় আমি দিব। যেমন ব্যাংকে আমরা গ্যারান্টর হই, প্রতিটা ব্যাংকে আপনি লোনের বিপরীতে থার্ড পার্টি গ্যারান্টর, যে ও যদি টাকা না দেয় আমি দিব, মানে আপনার সম্পত্তি বিক্রি করে ব্যাংক নিবে। এখন আমরা প্রথমে তো পড়লাম যে বন্ডটা যদি আপনি সত্যভঙ্গ করেন, আদালত আপনার নোটিশ করবে, অথবা বন্ডে যে পরিমাণ টাকা উল্লেখ থাকবে ওই পরিমাণ টাকা আদায়ের ব্যবস্থা করবে। টাকা না পাওয়া গেলে 6 মাস পর্যন্ত আপনারা জেল দিতে পারে। এখন এখানে বলতেছে যে বন্ডের সাথে তো জিম্মাদারও আছে, যদি আসামির যদি সম্পত্তি না পাওয়া যায়, এই জিম্মাদারের সম্পত্তি থেকে কিন্তু আদায় করা হবে, মানে সেম ব্যাংকে যারা গ্যারান্টর থাকে এদের মতোই নিয়ম। তবে এইখানে যেটা বলতেছে, এই জিম্মাদার যদি বন্ডটা ফরফিট হওয়ার আগেই মারা যায়, মানে যেমন ধরেন যে কালকে সে মারা গেছে, আর আজকে আদালত বলল যে ওই যে আসামিটা বন্ড দিছে এটা আমি ফরফিট করব, তাহলে আসামি সম্পত্তি না পাইলে পরে এই যে মৃত যে জিম্মাদার তার সম্পত্তির দিকে যাওয়া যাবে না, কারণ সে তো আগেই মারা গেছে। এইটাই 6 নম্বরে জাস্ট বলে দিচ্ছে। এরপরে বাকিটা অতটা কিছু না। ধরেন যে এখন যে জিম্মাদার ছিল, আপনার সিউরিটি দিয়ে যে এসেছে, সে যদি পাগল হয়, সে যদি মারা যায়, সে যদি দেউলিয়া হয়, তখন কি হবে? বলতেছে যে তাহলে তখন আপনাকে নোটিশ করা হবে যে আপনি জিম্মাদার নিয়ে আসেন, নাইলে আপনারে গ্রেফতার করে আবার জেলে পাঠিয়ে দিব। আর যদি এখন ধরেন যে কোনো নাবালককে 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে কোনো কারণবশত তাকে বন্ড সিগনেচার যদি করাইতে হয়, নিয়মটা কি হবে? এক্ষেত্রে বলতেছে যে সে তো 18 বছরের কমে চুক্তি আইন অনুযায়ী আমরা জানি লিগালি কোনো চুক্তিতে প্রবেশ করতে পারে না। বন্ড একটা চুক্তির মতো, অতএব সে নিজে চুক্তি করতে পারবে না। এখন তার সাথে থাকবে কে? এই যে জিম্মাদার। তো জিম্মাদার তখন বন্ড দিবে। তাহলে নাবালক হইলে নাবালক নিজে কিছু করবে না, তার যে জিম্মাদার হবে, জিম্মাদার তখন ওই বন্ডটা সিগনেচার করবে। আর এই সমস্ত যেই আপনার বন্ডগুলো ফরফিট কথার কথা বললাম, এইগুলোর বিরুদ্ধে আপিলও করতে পারবেন, চাইলে রিভিশনও করতে পারবেন। মানে আপিল করলে রিভিশন চলবে না। তো যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদেশ দেয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে করবেন। মেট্রোপলিটন করলে যেই আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপনি ইয়াটা করবেন। আর সরি, এখানে আপনার মহানগর দায়রা হবে, সাইডে লিখে রাখতে পারেন মেট্রোপলিটন সেশন জজ, MS দ্বারা ওইটাই বুঝাইছে, মেট্রোপলিটন সেশন জজের কাছে। আর যদি যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাইলে দায়রা আদালতে। মূল কথাটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত যদি ফরফিট করে
দায়ের আদালতে আপিল হোক রিভিশন করবেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট করলে আমাদের ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কি হয় আপিল করেন অথবা রিভিশন করেন। এখন আসি আমরা, সেটা হচ্ছে যে এখানে একটা স্পেশাল ক্ষমতা দেওয়া আছে, এইটা সেকশন নাম্বারটা মনে রাখবেন 516, যে হাইকোর্ট ডিভিশন অথবা দায়রা আদালত যে কোনো সময় এই ধারার ক্ষমতা প্রয়োগ করে বন্ডে যেই জরিমানা টাকাটা উল্লেখ করা আছে ওইটা আদায়ের নির্দেশ দিতে পারে। এটা তাদের স্পেশাল একটা সেকশন যুক্ত করে দিছে। তো এটা ছিল আমাদের তিনটা জিনিস নিয়ে। তাহলে যখনই এই জিনিসটা পড়বেন যে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে জিম্মাদার, আর বন্ডটা যদি বাজেয়াপ্ত হয় তার আদায়ের পদ্ধতি। এখন আসি আমরা তার পরবর্তী চ্যাপ্টারে। চ্যাপ্টার নাম্বার হচ্ছে আমাদের 43। এই 43-তে আমাদের যে কথাটা বলে সেটা হচ্ছে যে দেখবেন অপরাধের সাথে জড়িত যে সম্পত্তিগুলো, একটা ফৌজদারি অপরাধ, যেমন ধরেন যে একটা হত্যা মামলা, একটা গাড়ি ব্যবহার করা হয়েছে, মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে, কারো বাসা হত্যা হয়েছে, ওই বাসাটা কি করে সিজ করে রাখে, মোটরসাইকেলটা নিয়ে যায়, গাড়িটা তারা নিয়ে যায়। তার মানে যেই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হয়েছে অথবা অপরাধে যে সম্পত্তিটা ব্যবহৃত হয়েছে, এই সম্পত্তিটা 506 এর ক্ষমতা বলে কি করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। মানে এটা যতদিন এই মামলাটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এটা আদালত সিকিউরলি সেফ হেফাজতে পাঠাবেন। তবে একটা কন্ডিশন হচ্ছে পচনশীল দ্রব্য হইলে বিক্রি করে দিবেন। তাহলে 516 অপরাধের ক্ষেত্রে যে সম্পত্তিটা ব্যবহৃত হবে ওইটা ফরফিট করা হয়, এটাকে হেফাজতে নেওয়া হয়। যেমন বললাম, যদি একটা অপরাধে মোটরসাইকেল ব্যবহৃত হয় ওই মোটরসাইকেলটা কিন্তু নিয়ে যায়, মোটরসাইকেল কার হইলেও দেখার কিন্তু বিষয় না। এরপরে 517-তে যেটা বলতেছে যে ধরলাম বিচার কার্য শেষ হয়ে গেল, বিচার টোটাল ওই মামলা রিলেটেড বিচারটা শেষ হয়েছে, এখন ওই সম্পত্তিটার কি হবে? দেখবেন যে পুলিশ থানা বা ডিসি অফিসের বিভিন্ন জায়গায় অনেক গাড়ি, অনেক মোটরসাইকেল প্রায় 20-40 বছর যাবত পড়ে আছে। কারণটা হচ্ছে এই ধারাগুলা। এই ধারা বলতেছে যে বিচার শেষ হওয়া পর্যন্ত থাকবে। অপরাধ এখন বিচারটা শেষ হইল, এখন হয় যদি এটা ধরেন যে নানা প্রকার আমরা দেখি যে কি করে মাদকদ্রব্য আটক করা হয়, ইয়াবা আটক করা হয়, ক্ষতিকর দ্রব্য আটক করা হয়, যদি অশ্লীল কোনো সিডি ভিডিও আটক করা হয়, এই জিনিসগুলো ধ্বংস করা হবে, অথবা যেটা বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে দিয়ে দেওয়া হবে, অথবা প্রকৃত যিনি দাবিদার উনি যদি তার মালিকানা প্রতিষ্ঠা করতে পারেন তাহলে তার বরাবর হস্তান্তর করা হবে। তাহলে এই 517টার হচ্ছে যে অপরাধে জড়িত সম্পত্তিটার কি ব্যবস্থা হবে তার নিয়ম কানুন। হয় ধ্বংস হবে যদি ধ্বংসযোগ্য হয়, বাজেয়াপ্তযোগ্য হইলে বাজেয়াপ্ত হবে, অথবা যদি কেউ প্রকৃত মালিকানা দেখাইতে পারে তাহলে তার কাছে তার সম্পত্তি ফেরত দেওয়া হবে। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা নিয়ম। তবে এখানে মূল কথাটা হচ্ছে যে সম্পত্তিটা যে ফেরত দেবে একটা কন্ডিশন আছে, আর ওইটাই এমসিকিউতে আসে। যেই দিন জাজমেন্টটা হবে সেই দিন থেকে 30 দিন পরে, 30 দিনের মধ্যে দেওয়া যাবে না, অথবা যদি আপিল করে আপিল নিষ্পত্তি থেকে 30 দিন পরে মানে 1 মাস পরে এইটা ধ্বংস করা হবে, অথবা বাজেয়াপ্ত করা হবে, অথবা ফেরত দেওয়া হবে। আজকে যদি একটা জাজমেন্ট হয়ে যায় তাহলে ওই আজকে থেকে 1 মাস পরে, কারণ অন্য কেউ আপিল করতে পারে, রিভিশন করতে পারে, নানা প্রকার কাজ আছে, তো এই জন্য এই সময়সীমাটা এখানে উল্লেখ করে দিছে। এরপরে আসি 519। তো 519টা বুঝতে হলে আমাদেরকে পেনাল কোডে আপনি চোরাই মাল জিনিসগুলা জানেন। যেমন ধরেন যে আপনি একটা চোরাই মোটরসাইকেল কিনছেন ইন্ডিয়া থেকে, দেখবেন যে বাংলাদেশের অনেক অঞ্চলে যারা সীমান্ত এলাকায় থাকে, বিশেষত আপনি যদি পঞ্চগড়ে যান, এটা ছাড়া আপনি যদি কক্সবাজারের সীমান্ত এলাকায় যান, চাঁপাইনবাবগঞ্জের দিকে যান, ভারতীয় মোটরসাইকেলগুলো চোরাই আকারে আসে, ওগুলা মানুষ ক্রয় করে। এখন চোরাই সম্পত্তি আমরা কি জানি পুলিশ বাজেয়াপ্ত করতে পারে। তো এই এখন আপনি হয়তো জানতেন না, আপনি যদি সরল বিশ্বাসে একটা মোটরসাইকেল আপনি কিনছেন তার মনে করে, কিন্তু পরে দেখা গেল চোরাই মাল, তো পুলিশ ওটা কিন্তু বাজেয়াপ্ত করলো, এখন আপনার টাকার কি হবে? তো এইটা বলতেছে যে 519, যদি ক্রেতা সরল বিশ্বাসে বোনাফাইড ইন্টেনশনে যদি ক্রয় করে, কোনো মেলাফাইড ইন্টেনশন ছাড়া, আর যদি তার কাছে টাকা পয়সাটা পাওয়া যায়, ধরেন আপনি মোটরসাইকেল কিনছেন, টাকাটা তার হাতে দিচ্ছেন, পুলিশ এসে তারে গ্রেফতার করছে, তার কাছে টাকা পাওয়া গেছে, তাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন। কিন্তু সে টাকা খরচ করে ফেলছে, তাইলে আদালত ওই দিকে আর যাবে না। তাহলে যদি আপনি বোনাফাইডলি চোরাই মাল না ভেবে ভালো সম্পত্তি ভেবে যদি টাকা দিয়ে ক্রয় করেন, আর টাকাটা যদি ওই চোরের কাছে পাওয়া যায় তাহলে আপনি পাওয়ার সম্ভাবনা আছে, আর না হইলে আপনার কিছু করার নাই। আর 521 এটা বলতেছে যে ক্ষতিকর জিনিস ধ্বংস করার আদেশ দেওয়া হয়।
দেখবেন যে বিশেষত গাজীপুরের দিকে ম্যাক্সিমাম বিভিন্ন প্রকার যেটাকে কি বলে নেশা জাতীয় জিনিস সেখানে বেশি আটক হয়। তো ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব থাকে আদালতের পাশাপাশি তারা সন্ধ্যাবেলায় স্পেশাল ডিউটিতে গিয়ে এগুলাকে তাদের চোখের সামনে আগুন ধরায় সেগুলাকে জ্বালিয়ে দেয়। তো এই 521-এর ক্ষমতা বলে এই কাজটা তারা করতে পারে। এরপরে 522, এইটা আপনারা জায়গা জমি দেওয়ানি মামলার ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। 522 নর্মাল, দেখেন একটা বেসিক জিনিস মনে রাখবেন, আমরা সাক্ষ্য আইনের 110 ধারায় পড়েছি কি, যিনি সম্পত্তির দখলে আছেন উনি প্রমাণ করতে বাধ্য না কিভাবে মালিক হইলেন, যিনি দাবি করবেন উনি প্রমাণ করবেন। এটা হচ্ছে ন্যাচারাল একটা নিয়ম, এটা আইনের একটা স্বাভাবিক নিয়ম। যে কোনো সম্পত্তি যিনি দখলে থাকবেন উনি সম্পত্তির মালিক, আইন ধরে নিবে। কেউ যদি মালিকানা দাবি করে উনি আদালতের মাধ্যমে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে আদালতে জাজমেন্ট নিয়ে ওই ব্যক্তিকে বেদখল করবে। এখন এখানে জাস্ট আমরা আমাদের প্রতিটা ভিডিওতে একটা ঘটনা বলি, সম্ভবত 1 বছর আগের ঘটনা, একটা ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিরোধ। এখন এক পক্ষ ফ্ল্যাটের ভিতরে আছে, অন্য পক্ষ যে কাজটা করছে যে তারা এই ব্যক্তিদেরকে ঘরের বাইরে একটু ভালো কথা অপরিচিত ব্যক্তি পাঠিয়ে সবাই ঘরের বাইরে নিয়ে আসে এরা দখলটা নিয়ে তালা মারে দিয়েছে, এদেরকে বাইর করে দিছে। এখন এদেরকে হুমকি ধমকি দিয়ে বাইর করে দিচ্ছে। এখন এই ব্যক্তিরা করবেটাকে, আপনি যদি একজন আইনজীবী হন আপনি তাকে এখন কি পরামর্শ দিবেন? সে কি ফ্ল্যাটটার জন্য দেওয়ানি মামলা করবে না ফৌজদারি মামলা করে এই ফ্ল্যাটটা দখল করবে? তো এইটার জন্য সমাধান হচ্ছে আমাদের এই 522, আপনার দেওয়ানি মামলা যাওয়ার দরকার নেই। তবে এখানে কন্ডিশন হচ্ছে আপনি আদালতে প্রমাণ করতে হবে আপনারা বল প্রয়োগ করছে, ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করছে, আপনি সম্পত্তিতে উপস্থিত ছিলেন, আপনাকে ক্রিমিনাল ফোর্স, যেটা আমরা 450-এ পড়েছি, ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করছে আমাদের, 400 না 350 সম্ভবত, 350-এ আমরা পড়েছি ক্রিমিনাল ফোর্স। এই ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করছে, অথবা আপনাকে ভয় দেখাইছে, অথবা আপনাকে হুমকি দিয়েছে, দিয়ে আপনাকে বেদখল করছে। তার মানে মূল কন্ডিশনটা হচ্ছে আপনি সম্পত্তিতে উপস্থিত ছিলেন। এইটা তখন আপনার ফৌজদারি মামলাটা কি হবে? আপনি ওই যে ক্রিমিনাল ফোর্সের মামলা করবেন, অথবা এই হুমকি ধমকি দেওয়ার মামলা করবেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আদালত যখন তার রায়টা দিবে, রায়ের সাথে সাথে অথবা পরবর্তী 1 মাসের মধ্যে, এইটা আবার এমসিকিউর একটা অপশন, যে রায়ের সাথে সাথে নাকি পরবর্তী 1 মাসে, দুইটাই অপশন। ওই রায়ের মধ্যে উল্লেখ করে দিতে পারে যে যাকে বেদখল করা হয়েছে দখল ফিরায় দিবে, অথবা 1 মাসের মধ্যে আদেশটা দিতে পারে। তাহলে 522 আমরা কি করতে পারবো? কোনো প্রকার স্থাবর সম্পত্তিতে থেকে যদি কাউকে বল প্রয়োগ অথবা হুমকি ধুমকি দিয়ে বেদখল করা হয়, ব্যক্তি যদি ওই ঘটনাস্থলে উল্লেখ থাকে, তাহলে আমরা ওই 2টা সেকশন অধীনে মামলা করে যদি মামলা প্রমাণ করতে পারি, তখন ওই আদালতে আমরা অ্যাপ্লিকেশন দিতে পারবো যে আমার দখলটা আমরা বুঝায় দেন, অথবা আদালত নিজে থেকে নিজেও আদেশটা দিতে পারে 522-এর ক্ষমতা বলে। এখন চলে আসি আমরা চোরাই মাল। আমরা 51 ধারায় পড়েছি কি, কোনো ব্যক্তিকে যখন পুলিশ গ্রেফতার করে, সাধারণ নিয়ম আমরা কি জানি, একজন ব্যক্তিকে গ্রেফতার করলে নিত্য প্রয়োজনীয় পোশাক আদির সাথে আর যা কিছু পাওয়া যাবে পুলিশ সেগুলা কি করবে, আপনার একটা লিস্ট করবে, আপনার কাছ থেকে নিয়ে নিবে, আপনার যত দামি জিনিস পাওয়া যায়। তার মানেটা হচ্ছে যে এই 51 ধারা মোতাবেক পুলিশ যে জিনিসটা আটক করলো, অথবা কোনো একটা জিনিসকে চোরাই মাল বলে সম্পন্ন হইলো, তো পুলিশ কি করে সেটা আটক করে। তো 523-এ যেটা বলতেছে যে পুলিশ যখন সন্দেহপূর্বক, সেটা 51 ধারায় হোক, 410-এ আমরা চোরাই মাল জানি। চোরাই মাল কাকে বলে? চুরির মাধ্যমে যেই মালটা, এক্সটর্শনের মাধ্যমে যেই মালটা, পাশাপাশি হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, পাশাপাশি হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই সম্পত্তিগুলোকে আমরা চোরাই মাল বলি। যদি এই সম্পত্তিগুলা হয় তাহলে উনি নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করবেন। তাহলে পুলিশ যখন কোনো সম্পত্তি জব্দ করে, সিজ করে, যেমন ধরেন যে বাস্তবে আপনি একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আপনার মোটরসাইকেল না, আপনার বন্ধুর নামে রেজিস্টারকৃত। এখন পুলিশ আপনারা ধরে দেখাইলো যে কাগজপাতি কই, আপনার কথাবার্তা সন্দেহ হইলো, পুলিশে মোটরসাইকেলটা আটক করে। এটা বাস্তব, প্রতিদিনে আপনি দেখবেন এরকম অসংখ্য হয়। আটক করে সে নিজে রাখতে পারে না, সে কি করে, ওইটার নিকটবর্তী তার যে এলাকা ম্যাজিস্ট্রেট আছে তার কাছে রিপোর্ট করে। এখন ওই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যে উনি তখন কি করবেন, উনি কি করতে পারেন ওইটাও আইনে দিয়ে বলতেছে যে আপনি যদি আসল মালিক যদি আসে মালিকানা প্রমাণ করে তাইলে তার হাতে দিয়ে দিবেন। তাইলে আপনার যদি বাস্তব জীবনে এমন ঘটে যে আপনার পার্শ্ববর্তী কারো মোটরসাইকেল আপনি নিয়ে আসছেন, পুলিশ নিয়ে গেল,
ওই পুলিশকে 20, 30, 40, 50 হাজার টাকা ঘুষ দেওয়ার আপনার কোনো দরকার নাই। যিনি প্রকৃত মালিক উনি যদি আদালতে যান, এই 523-এর ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট তারে দিয়ে দিবে। তো অযথা টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই, বা পুলিশকে ঘুষ দেওয়ারও কিন্তু দরকার নাই। কিন্তু আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে পুলিশে নিয়ে গেলে তো এটা সে চোরাই মাল হিসাবে আদালতে চালান করে দিবে। তো দেখ না সমস্যাটা কি, আপনার কাছে তো আইনের ধারা আছে। এখন ধরলাম যে যদি ওই সম্পত্তিটা অজ্ঞাত মালিক হয়, ওই সম্পত্তিটা পুলিশ নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, কেউ আর দাবি করতে আসে নাই। তো এখানে নিয়ম হচ্ছে একটা প্রোক্লেমেশন করবে, একটা হুলিয়া জারি করবে। আর এই হুলিয়া জারি থেকে 1 মাসের মধ্যেও যদি কেউ না আসে, 1 মাসের মধ্যে যদি আসে দিয়ে দিবে, 1 মাসের মধ্যেও যদি না আসে তাইলে এটা আমরা আর ওই ব্যক্তি আর পাবে না। এরপরে ধারা আসে যে 1 মাসের মধ্যে যে আসলো না, এখন সরকার কি করবে। এই 524 বলতেছে যদি 6 মাসেও কেউ না আসে তাইলে এটা আমরা ফাইনালি একটা সরকারি সম্পত্তি হিসাবে ডিক্লেয়ার করে দিব, মানে বাই ডিফল্ট এটা একটা পাবলিক সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ। আর সরকার চাইলে কি করতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে নিয়ম তৈরি করে দিতে পারে যে এরকম বাজেয়াপ্ত হইলে আমার কাছে পাঠানোর দরকার নাই, আপনি বিক্রি করে টাকা পয়সা আমার অনুকূলে জমা করে দিয়ে। তাহলে এইটা হচ্ছে একটা বাস্তব ভিত্তিক সমাধান। তাহলে যখনই আশেপাশে কোনো সম্পত্তি জব্দ হবে, যদি আপনার কাছে প্রকৃত মালিকানা থাকে, কাগজপাতি ঠিক থাকে, পুলিশকে 1 টাকাও দেওয়ার দরকার নাই, সে চালান করুক, আপনি আদালত থেকে সেটা ফেরত আনতে কিন্তু পারবেন। আর যদি পচনশীল সম্পত্তি হয়, যেমন চোরাই মাছ, চোরাই নানা প্রকার জিনিস যেগুলো দ্রুত পচে যাবে, তো এগুলো সাথে সাথে বিক্রি করার ক্ষমতা আছে 500